নমস্কার। প্রতিবার্তা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। এই মুহূর্তে একেবারেই আমার সাথে রয়েছেন আমাদের রাজ্যের একেবারে একজন সুনামধন্য প্রথমত শিক্ষক, দীর্ঘ 18 বছরের অধিক সুনামের সহিত শিক্ষকতার চাকরি করেছেন এবং তার পাশাপাশি উনার রাজনীতি জীবনে পদার্পণ দীর্ঘ 5টি বছর রাজ্যের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সাংসদ পদ এবং বর্তমানে প্রদেশ বিজেপি কোর কমিটির অন্যতম সদস্য, একেবারে সকলেরই পরিচিতি মুখ রাজ্যের প্রাক্তন সাংসদ শ্রদ্ধেয় রেবতী ত্রিপুরা। আমি প্রথমে আমাদের প্রীতিবার্তা টিভির পর্দায় আমার সাথে এই মুহূর্তে রয়েছেন রাজ্যের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন শিক্ষক এবং বর্তমান রাজ্য বিজেপির কোর কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধেয় রেবতী ত্রিপুরা স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার, প্রথমে আপনাকে প্রীতিবার্তা টিভির পর্দায় স্বাগত জানাচ্ছি। আপনাকেও এবং দর্শক মণ্ডলী সবাইকে আমার তরফ থেকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। স্যার, প্রথমে যে বিষয়টা আপনার কাছ থেকে একেবারে খোলামেলা ভাবে জানতে চাইবো, আপনি দীর্ঘ 18 বছর যাবত শিক্ষকতার চাকরিতে ছিলেন, তারপর হঠাৎ করে কেন আপনার এই রাজনৈতিক জীবনে আপনার পদার্পণ? হঠাৎ করে না, আমি ছাত্র জীবন থেকে একটু রাজনীতির সঙ্গে আমি জড়িত ছিলাম। তো একটা সময় ভেবেছিলাম যে রাজনীতি করব না। আমি সামাজিক সংস্থায় কাজ করেছিলাম। তো সামাজিক সংস্থায় সমাজের কাজ করতে করতে হঠাৎ করে আমি দেখলাম যে শুধু সামাজিক সংস্থায় কাজ করার মাধ্যমে সমাজের জন্য কাজ করা, তার যে প্ল্যাটফর্মটা, ওটা তার যে পরিসর খুব ছোট। তো তার জন্যই ভাবলাম যে পুরো ত্রিপুরা রাজ্যের জন্য কিছু করার জন্য রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, যেখানে গেলে আমরা আরও বড় পরিসরে কাজ করতে পারি। তো তার জন্য যেহেতু আমার পরিবার এবং আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে ছিলাম এবং রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, তো আমি দেখেছিলাম অনেক প্রধানমন্ত্রীর কাজকর্ম, তারপরে বিভিন্ন সরকারের যে বিভিন্ন কাজকর্ম। তো সে থেকে আমার মধ্যে রাজনীতির প্রতি আস্তে আস্তে ঝুঁক আসতে শুরু করে এবং সেই ঝুঁকি থেকেই আস্তে আস্তে আমি 2014-তে আমি সরাসরি রাজনীতিতে আমি জয়েন করি। তারপর আপনার সেই সংসদীয় রাজনীতি, এই যে 5টি বছর আপনি একেবারে সুনামের সহিত, আমরা বলতে পারি সুনামের সহিত রাজ্যের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আপনি যথেষ্ট পরিশ্রম করেছেন। আপনার সেই সাংসদ থাকাকালীন অবস্থাতে আপনি বিভিন্নভাবে এডিসি এলাকার উন্নয়নের ক্ষেত্রে, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত বিভিন্ন এলাকা উন্নয়নের ক্ষেত্রে আপনি যেগুলো পরিকল্পনা করেছিলেন আপনি সংসদীয় পদে থাকাকালীন অবস্থায়, বর্তমানে কি আপনার সমস্ত পরিকল্পনা বা আপনার যা ইচ্ছে ছিল তা কি পরিপূরণ করতে পেরেছে বর্তমান সাংসদ? সবটা কখনোই পূরণ হয় না। আমার অনেক কাজ এখনো অসমাপ্ত আছে। তো তবে ত্রিপুরার জন্য, পুরো ত্রিপুরার সার্বিক বিকাশের জন্য, আমাদের এখানকার বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য আমি কথা বলেছি, চেষ্টা করেছি রাজ্যের সমস্যা তুলে ধরার জন্য। আমাদের এখানে বিভিন্ন ধর্মের যেমন লোক আছে, বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে, আমি তাদের জন্য কথা বলেছি এবং বিশেষ করে সামগ্রিক ত্রিপুরার যে উন্নতি, তার জন্য কথা বলেছি। আমি এটাই চেষ্টা করেছি যে আমি এখানকার একজন প্রতিনিধি, পুরো ত্রিপুরার প্রতিনিধি হিসেবে কাজ করেছি। কোনো একটা দল, কোনো একটা সম্প্রদায়, এরকম ভাবনা আমার মধ্যে কখনোই ছিল না, আর ভবিষ্যতেও এরকম থাকবে না। একজন সাংসদ যখন কেউ হয় তখন আমরা বলি জনপ্রতিনিধি, তখন জনগণের প্রতিনিধি হয়ে কাজ করতে হয়। তার জন্য আমি সেই সময় 19-এ দাঁড়িয়ে আমি দেখেছিলাম, আমরা 18-তে সরকার গঠন করি এই রাজ্যে, 1 বছরের পর আমি সাংসদ হই। তো স্বাভাবিক কারণে ত্রিপুরা রাজ্য বিভিন্ন দিক থেকে পিছিয়ে। আমি যদি বলি, কেউ আসাম থেকে আসতে চাইলেই আমাদের একটাই মাত্র জাতীয় সড়ক ছিল, রেল কানেক্টিভিটি সেটাও কম ছিল, তারপরে বিমান পরিষেবা সেটাও অত্যন্ত সীমিত ছিল, ফ্লাইটের সংখ্যা হোক
ট্রেনের সংখ্যা হোক, এখন তো তার ইন্টারন্যাশনাল পরিকাঠামোগত উন্নয়ন হোক, তো সেইগুলি ওই সময় আরো কম ছিল। তো তার জন্যই আমি যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে কানেক্টিভিটির উপর কথা বলেছি। এখন আমরা দেখছি যেটা একটাই জাতীয় সড়ক ছিল, সেই জায়গায় এখন আরো 6-7টা জাতীয় সড়কের কাজ হচ্ছে এবং আগামী দিনে আরো হবে। যেমন আপনার প্রশ্ন ছিল যে আমার যে চিন্তা ভাবনা, আমার যে স্বপ্ন সেগুলি পূরণ হয়েছে কিনা। আমি আপনাকে বলতে পারি যে এই যে পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আমার যে চিন্তাধারা ছিল, যে আমি চাইছিলাম ত্রিপুরাতে মানুষ বাইরের থেকে আসতে গেলে যাতে বিমান এবং রেল এবং সড়ক যোগাযোগ, এই 3টা যোগাযোগ যেন উন্নত হয়। আজকে অনেকটাই আমরা করতে পেরেছি, সেটা অন্যদের স্বপ্নের সঙ্গে আমারও স্বপ্ন সেম। তো এই স্বপ্নগুলি অনেকটা পূরণ হয়েছে। আমরা আরো চেয়েছিলাম যে ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক উন্নতির জন্য আমাদের এখানকার যে প্রাকৃতিক সম্পদ তার সদ্ব্যবহার হোক, আমাদের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে এখানে কর্মসংস্থানের সুযোগ হোক। তো সেইগুলি ক্ষেত্রে কৃষকদের যে উৎপাদিত ফসল তার বাজার হোক। তো আমাদের বাজারের অভাব, আমাদের আনারসের কথা বলুন, ধানের কথা বলুন, বিভিন্ন সবজির কথা বলুন, লেবুর কথা বলুন, তো আমাদের উৎপাদিত ফসলগুলি যাতে আমরা বাইরে বিক্রি করতে পারি। আর নিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই ট্রেনের যে সুবিধা, এখন কিষাণ ট্রেন বিভিন্ন ইয়ের মাধ্যমে যোগাযোগ উন্নতি হয়েছে, মানে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও, পরিবহনের ক্ষেত্রেও এখন অনেকটা উন্নতি হয়েছে। তো আর্থিক উন্নতি করতে গেলে আমাদের এখানকার, আমি যেটা বলেছি, প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করা। তো আমাদের এখানে আমরা জানি গাছপালার সঙ্গে বাঁশের একটা বড় অবদান আছে। আমাদের এখানে বাঁশ ভিত্তিক ছোট বড় মাঝারি এরকম অনেক কিছুই আছে, শিল্প গড়ে উঠেছে, হস্ততাঁত শিল্প আছে। তো এইগুলির মধ্যে এখন বাঁশকে কেন্দ্র করে ভিত্তি করে টাইলস উৎপাদন হচ্ছে। আমাদের এখানে বিভিন্ন সামগ্রী যেমন চেয়ার টেবিল হয়, এবং এগুলি যেমন আগের তুলনায় ব্যবহার এবং বাজার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তেমনি আনারস আজকে বিদেশে যাচ্ছে, আমরা জানি। আমাদের এখানকার সুগন্ধি লেবু, সেন্টের যে লেমন আমরা বলি, সেটা দিল্লি সহ বড় বড় শহরে অনেক দাম, কারণ এরকম সেন্ট অন্য রাজ্যের যে লেবুর মধ্যে আমরা সেটা দেখি না। তো এখন আমাদের এখানে আম উৎপাদন একটা বড় মাত্রায় হচ্ছে। আগামী 5-10 বছরের মধ্যে দেখবেন যে আগে আমরা ইউপি, অন্ধ্র, পশ্চিমবঙ্গ আমরা আম উৎপাদনের নাম শুনতাম, হয়তো আগামী 4-5 বছরের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষকরা আম উৎপাদনের ক্ষেত্রে অন্য রাজ্যকে ছাপিয়ে যাবে। এবং এখানে যে ভ্যারাইটি আম আমরা এখন পাচ্ছি সেটা মানে হবে। ড্রাগন ফ্রুটসের কথা বলতে পারি, বড় মাত্রায় হচ্ছে। কলা, কাঁঠাল এগুলি তো হচ্ছে। তো এইগুলিকে যাতে বাজার দিতে পারি, এগুলির উপরে যাতে শিল্প কিছু হয়, কর্মসংস্থানের সুযোগ হয়, সেটাও। তো ধানের উপরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মিল হয়ে গেছে আমাদের। রাজ্য সরকারের সিদ্ধান্ত সেটাতে কৃষক এবং ক্রেতা উভয়কেই মানে লাভ দিচ্ছে। রাজ্য হলেও ত্রিপুরা ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে আমরা 3য়-4র্থ স্থানে এখন উঠে গেছি। তো আমাদের এখানকার যে মানব সম্পদ সেটা দিন দিন বিকশিত হচ্ছে, আগামী দিনে আরো হবে। যেমন আমাদের এখানে টেকনিক্যাল, মেডিকেল এইরকম বিভিন্ন কোর্সের জন্য কলেজ, ইউনিভার্সিটি একটা সময় অভাব ছিল। ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমি লাস্ট বেস্ট ছিলাম, তারপরে ন্যাশনাল ইউনিভার্সিটি হয়ে গেল। বেসরকারি কলেজ বা ইউনিভার্সিটি কম ছিল, সেটা যেমন হচ্ছে। মেডিকেল কলেজ কম ছিল, সেটাও এখন সরকারি বেসরকারি উভয়ভাবেই হচ্ছে। তো এখন শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নেও রাজ্য সরকার অনেকটাই সাফল্য অর্জন করেছে। অনেক বিদ্যালয়গুলি তার শিক্ষার মান উন্নতির জন্য আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, সবটা বললে অনেক সময় লেগে যাবে, তো সেটাও চেষ্টা চলছে। এডিসি এলাকায় এখনো শিক্ষার ক্ষেত্রে একটু অসুবিধা আমাদের হচ্ছে, কারণ 10,323-এর যে একটা চাকরিচ্যুত হওয়ার যে গ্যাপটা, সেটা এত তাড়াতাড়ি পূরণ করা সম্ভব না। কারণ আমি এই বিষয়ে স্যার একটা প্রশ্ন করব। আপনিও যেহেতু প্রায় 18 বছর যাবত শিক্ষকতায় ছিলেন, এবং আপনি সেই 10,323-এর যে প্রসঙ্গটা আনলেন,
আমরা দেখলাম যে বর্তমান বিজেপি আইপিএফটি প্রথম যে সরকার ছিল এবং উনি বর্তমান সাংসদ যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উনার সময়কালেও একটি তদন্ত কমিশন প্লাস বর্তমান রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মানিক সাহা, শ্রদ্ধেয় মানিক সাহা, উনার মুখ্যমন্ত্রীর সময়ও একটি কমিটি করা হয়েছে এই 10,330 চাকরি কিভাবে গিয়েছে এবং কারা জড়িত তাদের শাস্তি প্রদানের জন্য। কিন্তু আমরা দেখলাম উভয় কমিটি ঠিক সময় মতো রিপোর্ট জমা দিয়েছে, সরকারের পক্ষ থেকে এখনো রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না। ফলশ্রুতিতে যারা চাকরিচ্যুত হয়েছেন তারাও জানতে পারছেন না তাদের সাথে কারা অন্যায় করেছেন, এবং যারা সত্যি অর্থে অন্যায় করেছেন তারাও শাস্তি পাচ্ছেন না। এই বিষয়টাকে আপনি কি বলবেন, যেহেতু আপনি শিক্ষকতার সাথে ছিলেন? শিক্ষকদের সঙ্গে এই যে প্রতারণা বলবো আমি, অন্যায় হয়েছে সেটা, কিন্তু যেটা কোর্টের রায়, যেহেতু কোর্টে মামলা হয়েছে, কোর্ট সেটাকে বাতিল করেছে, তো পুরো সিস্টেম তাকেই বলেছে যে ঠিক হয়নি। তো কোর্ট কিন্তু এটা বলেনি সেই সময় শিক্ষামন্ত্রী দোষী ছিলেন, মুখ্যমন্ত্রী দোষী ছিলেন। তো কোর্টের রায় সেভাবে হয়নি যে তাদেরকে শাস্তি দিতে হবে। তো তার জন্যই এই জায়গায় কোর্টের স্পষ্ট কোনো নির্দেশ ছিল না, আমি বলবো যে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে বলেনি, একটা সরকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলেছে। তো তার জন্যই কোর্ট আরেকটা কথা বলেছে যে যেহেতু সব নিয়ম কানুন মানা হয়নি, তার জন্য তাদের চাকরিটা আর বহাল থাকছে না। এরপরে অনেক তাদের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল যে যাতে তাদের পক্ষে রায় হয়। সুপ্রিম কোর্টে তারাও গিয়েছে, ফলে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে স্পষ্ট রায় দেয়নি যে তাদেরকে পুনর্বহাল করতে হবে। তার জন্য আমাদের সরকারের অসুবিধা সেই জায়গাতেই, না কাউকে শাস্তি সাব্যস্ত করে আমরা আইনের ব্যবস্থা নিতে পারি, কারণ সুপ্রিম কোর্টে সেখানে স্পষ্ট বলা নেই যে ব্যক্তি শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অমুক মন্ত্রী দায়ী ছিল বা অমুক অফিসার দায়ী ছিল। তো তার কারণে এই জায়গায় একটা অসুবিধা, কারণ রায়ের অস্পষ্টতা। আমি বলবো, আমি আইনের লোক না, তারপরে আমি বলবো, সেটা আপনিও মানবেন যে কোর্ট যে নির্দেশ দিল কাকে কি করতে বলেছে সেটা পরিষ্কার নেই। আর কোর্ট এই কথাও নাকি বলেছিল, চাকরিচ্যুতরা দাবি করেছিলেন যে কোর্ট বলেছে তাদেরকে পুনর্বহাল করতে। তো আমাদের সরকারের তরফ থেকে যখন আমরা বললাম যে আপনারা একটা কপি সবার সঙ্গে শেয়ার করুন, তো কোর্টের সেই রায়ও রাজ্য সরকার বা রাজ্য সরকারকে ডাইরেক্ট কিছু বলেনি। তো যার কারণে বাতিলের কথা বলা হয়েছে, আইন মানা হয়নি, সব কিছুই বলেছে, কিন্তু আবার পুনর্বহাল বা কাউকে শাস্তির কথা স্পষ্টভাবে বলেনি। তার জন্য হয়তো বা এই আচ্ছা স্যার, ওদের সংগঠনের তরফ থেকে বারংবার আমাদের কাছে বলে হয় যে কমিটিগুলোর রিপোর্টগুলো কেন প্রকাশ করা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? কমিটির রিপোর্ট তো সবার সামনেই সেটা কোর্টে দেওয়া হয়েছে, আর যারা বিবাদী, যারা শিক্ষক যারা ছিলেন তাদেরকেও সেই কথা বলেছে। তো তারাও আইনের লড়াই করেছে, তাদের উকিলরা জানেন সেটা। তো জনসমক্ষে আর কিভাবে হবে? তো যে রায়টা কোর্ট দেখেছে, কোর্টের অধীনে ছিল, কোর্ট দেখেছে সবগুলো, তো তারপরেই তো বিচার রায় হয়েছে। তো তার মানে ওইটাই যে আমি যে কথা বলছিলাম যে তদন্ত কিভাবে হয়েছে সরকারের তরফ থেকে করা যে কমিটিগুলো, সরকারের তরফ থেকে যেটা বলেছে, সরকার তো তার বক্তব্য রেখেছে কোর্টে যে আমাদের তরফ থেকে আমরা যে বর্তমান সরকার, আমরা তো অভিযোগ করেছিলাম যে সেই সরকারের সময় আইন মানা হয়নি। তো সেটাই হয়তো বা কোর্ট মেনে নিয়েছে, যার কারণে আর কোর্ট থেকে দ্বিতীয়বার কোনো রায় বা এখনো কোনো রায় আর প্রশ্ন ওঠে। এখন ওনাদের বক্তব্য আমি যেটা জানতে চাইছিলাম যে বর্তমান সরকারের আমলে যে কমিটিগুলো করা হয়েছে, তদন্ত কমিশন প্লাস রিভিউ কমিটি যেটা করা হয়েছে, আমাদের রিটায়ার্ড জাস্টিস এবি পালের মহাশয় ওনাকে রেখে উনিও কমিটির রিপোর্ট জমা করেছেন সরকারের কাছে, কিন্তু ওই কমিটির রিপোর্টটা কেন প্রকাশ করা হচ্ছে না বারংবার দাবি করছে, রাজ্যবাসী জানতে চাইছে। এই বিষয়ে আমি জানতে চাইছি আপনার কাছ থেকে। সব তদন্ত কমিটির রিপোর্ট জনসমক্ষে আনা বাধ্যতামূলক সেটাও না, সরকার বিবেচনা করেছে, যেটা দেখেছে সেই অনুসারে কাজ করছে। আর এটা তো পরিষ্কার যে সরকার শুধু ব্যাপারটাকে বোঝার জন্যই কমিটি করেছে, তার পদক্ষেপ এর পরবর্তীকালে যে পদক্ষেপ
যেহেতু দেখেছে সেই সময় অন্যায় ছিল তার জন্যই। আর ভবিষ্যতে যদি 10,330 সুপ্রিম কোর্ট বা ত্রিপুরা হাইকোর্ট থেকে এমন কোনো ধরনের যদি ওনাদের পক্ষে রায় দেয়, তাহলে কি সরকার আইন মানবে? কোর্টের রায় আমরা আমাদের সরকার হোক ব্যক্তি হোক আমরা সবসময় মানি এবং আমরা সংবিধানের অধীনেই থাকি। আইন সকলকেই মানতে হয়। আইনের অনুশাসন আমাদের ভারতবর্ষে আছে, থাকবে। তো কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট যদি এরকম রায় দিয়ে থাকে, কেন সরকার মানবে না? এরকম রায় হয়নি বলেই তো সরকার তার পদক্ষেপ নিজস্ব চিন্তাধারায় সিদ্ধান্তে এখন চলছে। আমি আরেকটা বিষয় জানতে চাইব, এলাকার বিশেষ করে এডিসি এলাকার যারা সাধারণ জনগণ রয়েছেন, এনারা বলছেন যে আমরা পূর্বে রেবতী স্যারকে ফোন করলে পেতাম বা যে কোনো কাজে আমরা পেয়ে যেতাম, কিন্তু বর্তমান সাংসদ যিনি রয়েছেন প্রীতি সিং দেববর্মন, উনাকে এলাকাবাসী দেখতেই পারছেন না। গত নির্বাচনের পর উনি উধাও হয়ে গেছেন এবং সামাজিক মাধ্যমে ট্রোল হচ্ছে। এই বিষয়ে আপনি একজন প্রাক্তন সাংসদ এবং ওই পূর্ব ত্রিপুরা আসনেরই ছিলেন, কি বলবেন বর্তমান সাংসদের বিষয়ে? ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি কাউকে যদি ফোন নাম্বার শেয়ার করতে না চান, আমি বলবো ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা জনপ্রতিনিধি, জনগণের জন্যই আমরা কাজ করি। এলাকাবাসী ওনাকে পাচ্ছেন, জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের সঙ্গে থাকা উচিত। এবং আমার ফোন নাম্বার এখন আপনারা গুগলে সার্চ করলে পাবেন, আমার নামের সঙ্গেই ফোন নাম্বার চলে আসবে। তো আমি যতটুকু জানি সাংসদদের অফিসিয়াল একটা ফোন নাম্বার আমাদের দিতেই হয়, যাতে করে অফিস থেকে কোনো ব্যক্তি, কোনো সংস্থা, অফিসিয়াল কোনো বিষয়ে যদি যোগাযোগ করতে হয় সেই নাম্বারে যাতে করা যায়। তো উনি ওনার ফোন নাম্বার কেন শেয়ার করেন না উনি বলতে পারবেন। কিন্তু এটা ঠিক, ওনার পূর্ব ত্রিপুরায় আসা যাওয়া একটু কম, সেটা আমিও বিভিন্ন জায়গায় শুনি। তো জনপ্রতিনিধি হয়ে বেশি সময় দেওয়া জনগণের জন্য এটা স্বাভাবিক কর্তব্য। তো উনি বলতে পারবেন কেন উনি কম আসে। বর্তমানে রাজ্যে যে রাজনৈতিক যে আবহাওয়া, সেই রাজনৈতিক আবহাওয়ায় আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে একটা সদ্য একেবারে রাজ্যের আগরতলা পুর নিগম একটা দুর্নীতি হয়েছে, প্লাস সেখানে স্বীকার করেছেন আগরতলা পুর নিগমের মেয়র। তার পাশাপাশি বিরোধীদের আন্দোলন বিভিন্ন ইস্যুতে, রাজ্য সরকারের ইলেকট্রিক বিল থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ থেকে শুরু করে আউটসোর্সিং এর থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যে একটা ক্ষোভ আমরা বলতে পারি, এই বিরোধীদের এই আন্দোলনের যে সামগ্রিক যে বিষয় এবং রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, এগুলোকে আপনি কি দেখছেন, কিভাবে প্রতিক্রিয়া দেবেন? আমি আগরতলার যে পৌর নিগমের যে কথা আপনি বলেছেন সেটা আমি দেখেছি পত্রপত্রিকায়, কিন্তু সেটা ব্যাংকের একটা ব্যাপার, তো সেটা স্বীকার করেছে। আমি একটা পেপারে দেখছিলাম যে ফিরিয়ে দেওয়ার কথা বলছে। তো সেটাকে আপনি হয়তো বিরোধীদের যে অভিযোগ যে মেয়রের নেতৃত্বে দুর্নীতি হচ্ছে, সেটা তো না। তো কোনো ব্যাংক থেকে যদি হয় সেটা আলাদা বিষয়। আর সিপিএমদের যে অভিযোগ, তাদের অভিযোগ হচ্ছে সবসময় মানুষকে করা, বোকা বানানো। এই যে দুর্নীতি তাদের সময় সব থেকে বেশি হয়েছে। আমাদের সময় চাকরির ক্ষেত্রে বলুন, বিভিন্ন ক্ষেত্রে বলুন, আমরা স্বচ্ছতা বজায় রেখে কিন্তু এগুলি করছি। আজকে যে পরীক্ষায় আমাদের বিজেপির অনেক যুবকও চাকরি হচ্ছে না বা বিরোধীরাও পেয়ে যাচ্ছে, সেটা কিভাবে? আমরা নিয়ম নীতির ক্ষেত্রে আমরা স্বচ্ছতা বজায় রেখে আমরা প্রতিভা, তার মেরিটকে আমরা সম্মান দিয়ে কিন্তু আমরা এই নিয়োগ প্রক্রিয়া আমরা করেছি, একটা নীতি। ঠিক তেমনি আমাদের সব ক্ষেত্রেই আমরা স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, না খাওয়া না খানে দুঙ্গা। আমাদের এমন কোনো এমপি, মন্ত্রী যদি এরকম অভিযোগ এবং প্রমাণ হয়ে থাকে, তাহলে তাকে একদিনও রাখা হবে না। সেটা হচ্ছে আমাদের মূল কথা। আর এমন কিছু বিষয় থাকতে পারে যেগুলো টেকনিক্যাল ব্যাপার, যেটা বিদ্যুতের কথা বললেন, স্মার্ট মিটারের কথা, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই সেটা হয়েছে। হয়তোবা আমাদের রাজ্য সরকার বা দপ্তরের মন্ত্রী উনি চিন্তা করেছেন যে আগের পুরানো সিস্টেমে আমাদের চলা ঠিক হবে না, এখন
যুগটাই স্মার্ট হয়ে গেছে, স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট মিটার, তো সব জায়গায় স্মার্টের ব্যাপার, মানুষ এখন স্মার্ট হতে চায়। তো উনি চাইছিলেন এটাকে আরো যাতে দ্রুত কাজ করা যায়, সহজে কাজ করা যায়, সেই সব চিন্তা করে, ভালো কথা চিন্তা করে তিনি হয়তো করেছেন। টেকনিক্যাল বিষয় অন্য জিনিস। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা এই কথা বলছি, যদি কারোর বেশি বিল এসে থাকে বা এরকম অস্বাভাবিক বিল হয়ে থাকে, তো দপ্তর সেটা দেখছে। মন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে কারোর যদি প্রত্যেক মাসে 1000 বিল যদি আসতো এবং হঠাৎ করে স্মার্ট মিটারে পড়ে যদি লক্ষ টাকা 3000 লক্ষ হয়ে যায়, তাহলে সেটা অবশ্যই দেখা হবে। এবং আমি এমন একটা ঘটনা জানি, কাঞ্চনপুরের একটা ঘটনা, রিসেন্টলি আমি ভিজিট করেছিলাম। এক ব্যক্তি এরকম 2-3 মাসের প্রায় 90,000 টাকার মতো বিল এসেছিল, কিন্তু ওইখানকার যিনি সিনিয়র ম্যানেজার, উনি ব্যাপারটাকে নিলেন, দেখলেন ব্যক্তিগতভাবে, তখন দেখা গেল 3000 সেটা ওই টেকনিক্যাল কারণে, মেশিন তো আর সবটা অনেক সময় ইয়েতে থাকে না, তো সেখানে যদি নষ্ট হয়ে যায়, কোনো জায়গায় যদি খারাপ হয়ে যায়, তো সেই জায়গায় এরকম অসুবিধার সৃষ্টি হয়। আমি আরো জিজ্ঞেস করলাম যে কাঞ্চনপুরে এরকম ঘটনা কতজন আছে, হয়তো বা 1-2 জনের হয়েছে, কিন্তু বাকি সেখানকার মানুষ আর এরকম অভিযোগ করেনি। আমি অন্তত 100 জনের সঙ্গে, আমি সেই দিন আমার মানে পার্টির কর্মীদের সঙ্গে আমার মিটিং হয়েছিল, কথা হয়েছিল, কিন্তু একটাই উদাহরণ তারা দিল আমার কাছে। তারা দেখালো তাদের একটা বিলের SMS যেটা মোবাইলে এসেছিল, তো তারপরে বলেছে আমার এক কর্মী যে 3000 টাকা পড়ে হয়েছে, কারণ 3000 টাকাই তার বিল, কিন্তু সেটা ভুলে 90,000। তো এরকম আমি বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে দর্শক মন্ডলীর কাছে, পুরো ত্রিপুরাবাসীর কাছে, এরকম যদি হয়ে থাকে আপনারা ঘাবড়াবেন না এবং অযথা আপনারা বিভ্রান্তিতে না পড়েন। প্রশাসন দপ্তর আমরা সবাই অবশ্যই সহযোগিতা করব এবং দেখব। আপনাদের এই যে শরিকি দল তীব্রমাথা দলের বিধায়ক, বিশেষ করে রঞ্জিত দেব বর্মার নেতৃত্বে মাথা নেতৃত্ব বারংবার দাবি করছেন যে এডিসি নির্বাচনের যে ভিলেজ কাউন্সিল যে নির্বাচন, সেই নির্বাচন নাকি রাজ্য সরকার করাতে অনীহা এবং তীব্র আন্দোলন গড়ে তুলবেন। এই বিষয়ে আপনি কি বলবেন? আন্দোলন করতেই পারে গণতান্ত্রিক রাষ্ট্র, আর প্রত্যেক দল নিজের কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য এই আন্দোলনের পদ্ধতি গ্রহণ করে, কিন্তু সেটা কে দেখতে হবে আমার তার বাস্তবিকতা, যুক্তিকতা ইত্যাদি। তারা আন্দোলন অনেক আগে থেকে করেছে, ডিএম এর কাছে ডেপুটেশন দিয়েছে, হাইকোর্টে গেছে, এখন সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু আমার ব্যাপারটা কি সেটাও দেখতে হবে। তারা আমাদের এখন অ্যালায়েন্স পার্টনার, সরকারে আছে, 2 মন্ত্রী আছে, তো 2 মন্ত্রী ভালোভাবেই বলতে পারবেন। এক মন্ত্রী তো সাংবাদিক সম্মেলন করলো, আমি সেটাকেই বলবো যে দ্বিচারিতা। আপনি মন্ত্রী হিসাবে আপনারা জানেন কোন জায়গায় অসুবিধা প্রথমে ছিল আমাদের, আমি বেশি দিন আগে কথা বলবো না, কয়েকদিন আগের কথাই বলবো, যে ব্লু শরণার্থীর সঙ্গে আমাদের চুক্তি যেদিন থেকে হয়েছে এবং যেদিন থেকে ইমপ্লিমেন্ট শুরু হলো, তার মধ্যে একটা কথা ছিল যে বিসি ইলেকশন ওই ব্লুদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে না, তো সেই প্রক্রিয়া চলছিল। তারপরে যে সময় তারা হাইকোর্টে গেল, সেই সময় 10%-15% হয়তো বাকি ছিল তোলা, বিভিন্ন কারণে, কারণ ব্লুরা এক সময় যেতে চায়নি, সরকার যে যে জায়গায় সিদ্ধান্ত নিয়েছিল তাদেরকে নিয়ে যাওয়া হবে, তারা যেতে চায়নি, অনীহা প্রকাশ করলো, একটু কিছু পরিবার থেকে গিয়েছিল, তো নিয়ে যাওয়া, তারপরে সেখানে তাদেরকে ব্যবস্থা করে ভোটার লিস্টে তোলা। কারণ যদি যেতে না চায়, কোনো পঞ্চায়েতের অধীনে, এই অ্যাসেম্বলি সিটের অধীনে না যায়, তখন তাদেরকে ভোটার লিস্টে তোলা কষ্ট হয়, কারণ পার্মানেন্ট জায়গা তো দরকার তাদের জন্য। তো এরকম শিফট করার ক্ষেত্রে একটু অসুবিধা সম্মুখীন হয়েছিল সরকার। পরবর্তীকালে যখন বিভিন্ন শরণার্থী ক্যাম্পগুলিতে রিগ্রুপিং ইয়েতে ভিলেজ করে নেওয়া হলো, সেটা হয়েছে। এখন ইতিমধ্যে আমি শুনেছি, আমি মন্ত্রী নই তার কারণে আমি সবটা বলতে পারবো না, যে
এডিসি প্রশাসন ইতিমধ্যে কিছু বিসি বাড়ানোর জন্য প্রক্রিয়া শুরু করেছে। 123 বা এরকম কিছু একটা সিট তারা বাড়িয়েছে, কিন্তু সেখানে আমার কথা হচ্ছে সিট বাড়ানো দরকার, জনসংখ্যা বৃদ্ধির সাথে আসন বাড়বে, কিন্তু তার যে নিয়ম কানুন প্রসেস সেটাকে আমার ফলো করতে হয়। রাজ্য সরকার তার একটা বড় ভূমিকা আছে সেখানে। রাজ্য সরকারকে গুমে রেখে অ্যাভয়েড করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না, কারণ বিসি ইলেকশনের যে প্রক্রিয়াতে নির্বাচন কমিশন, যেটা রাজ্য নির্বাচন কমিশনের অধীনে হবে, সেখানে একটা বড় ফান্ড টাকা পয়সার ব্যাপার থাকে। তো রাজ্য সরকারকে ঠিক মতো না জানিয়ে, তার সঙ্গে পরামর্শ না করে এইগুলি করা সম্ভব না। তো আমি বলবো যারা সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে যাওয়ার আগে যখন হাইকোর্টে চলছিল তখনই রাজ্য সরকারের সঙ্গে এগুলি মিটিয়ে নেওয়া দরকার ছিল। আমিও চাইছি, আমরাও চাইছি নির্বাচন হোক, এবং আমরাও প্রস্তুত আছি নির্বাচন করানোর জন্য, কিন্তু যেহেতু ওনারাই হাইকোর্টে কেস পুট আপ করলেন, এরপরে সুপ্রিম কোর্টে গেলেন, তো আমরা যারা ন্যূনতম আইনের অভিজ্ঞতা রাখি বা জানি, সুপ্রিম কোর্টে হাইকোর্টে চলাকালীন সময় সেখানে রাজ্য সরকার কিছু করার থাকে না রাজ্য সরকারের। তো আমরা ওয়েট করছি, একটা নোটিশ হয়েছে, নোটিশটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে কেস গেছে বিসি নিয়ে, এটা এখন রাজ্য সরকার বুঝতে পেরেছে, রাজ্য সরকার প্রস্তুতি নেবে। এখন দেখতে হবে আমাকে যে সুপ্রিম কোর্ট কখন কি বলে, তার আগে ইচ্ছা করলেও রাজ্য সরকার কিন্তু পারে। তো তাহলে আমি বলবো নির্বাচন লেট যে হচ্ছে, দেরি যে হচ্ছে, তার জন্য কিন্তু তারাও দেয়, তার জন্য তারা দেয়। তো তারা যদি এইগুলি বুঝতো যে আইনের ব্যবস্থা না হয় সরাসরি সরকারের সাথে কথা বললেই হতো, কারণ সরকারের অংশীদার ওরাও, তো সরকারের ক্যাবিনেটে আছে আমাদের অনিমেষ বাবু, তো উনি কথা রাখতে পারতেন, কথা বলতে পারতেন মুখ্যমন্ত্রীর সহ, তো ডিসিশন মেকিং বডিতে উনি তো আছেন। তো তাহলে আবার ওনারই বিরুদ্ধে ওনার দল যাওয়া, তা আমি তো বলবো দ্বিচারিতাই। একটা বিষয় আমরা দেখলাম গতকাল, একেবারে সামাজিক মাধ্যমে ভাইরাল আমরা বলতে পারি, ত্রিপুরা মাথার সুপ্রিমো যিনি রয়েছে প্রদ্যোৎ কিশোর দেববর্মা, উনি বলছেন আগরতলার মালিক আমি, তেলিয়ামুড়ার মালিক আমি, ত্রিপুরার মালিক আমি। কি বলবেন, সারা ত্রিপুরার মালিক কি? আমরা সবাই মালিক, ভারতের নাগরিক, ভারতের মালিক। ত্রিপুরার সমস্ত জনজাতি, বাঙালি সব অংশের নাগরিকরা আমরা এই রাজ্যের মালিক। উনিও দাবি করতে পারেন, আরো অনেকেই দাবি করেছে। তা আমি একটাই কথা বলবো, ত্রিপুরাবাসী, ভারতবাসী সকলেই এই ভারতের মালিক, ত্রিপুরা। উনি যেভাবে ব্যক্তিগত দাবি করেছেন সেটাকে আপনি উস্কানিমূলক বক্তব্য মনে করেন কি? উনি হয়তো, আমি কিছুদিন আগে দেখেছিলাম আমরা বাঙালির যে রাজ্য সভাপতি, হ্যাঁ, উনি স্লোগানটা দিয়েছিলেন, তো ওনার থেকে অনুকরণ করে উনিও বলছেন, কারণ দুই দলই নিজেদের দলকে বাঁচাতে হবে। তো আমরা বাঙালি যেরকম বলেছে, ওই আমরা মাথা যারা করেন তারাই কথাই বলছে। তো এটা একজন আরেকজনকে দেখে, তো রাজ্যের মানুষ কিন্তু অশিক্ষিত না, রাজ্যের মানুষ যথেষ্ট শিক্ষিত। আমাদের খারাপ দিনের অভিজ্ঞতা অনেক হয়ে গেছে, আর খারাপ দিন আমরা চাই না। তো আমি একটাই কথা বলবো যে দেখুন আজকে যে বিষয়কে কেন্দ্র করে তাদের এরকম স্লোগান, আমি দেখেছি আমরা বাঙালির রাজ্য সভাপতি তিনি বামফ্রন্ট সরকারকে অনেক তুলোধুনো করেছেন। আমি বলবো আজকে ত্রিপুরা যে যদি জনসংখ্যার ক্ষেত্রে ভারসাম্যহীন যদি আমরা বলি এই কথায়, আমাদের প্রদ্যোৎ বাবুর গ্র্যান্ডফাদার, ওনার ফাদার, ওনার মাদার, ওনারাই তো আশ্রয় দিয়েছিলেন, ওনারাই তো গর্ব করে বলেন আমরা এই জায়গা দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি। তো আবার আপনি এই কথা বললে তো এটা অন্যায় হবে। আর আপনার বাবা, আপনার মা সকলেই ছিলেন এমপি, কংগ্রেসের রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর ভালো বন্ধু। 71-এ বাংলাদেশ স্বাধীনতার পরে, স্বাধীনতার সময় ইন্দিরা গান্ধীর যেমন ভূমিকা, ফিরিয়ে নেওয়ার জন্য চাইলেই সেই সময় 67 থেকে ওনার বাবা
ওনার হ্যাঁ ওনার বাবা কৃত বিক্রমজি, তারপরে বিভু কুমারী দেবীজি, 87 পর্যন্ত আমি যদি ভুল না করি এই লাগাতার এমপি ছিলেন ওনারা। তো ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মনমোহন সিং সবাইকে বলতে পারতেন। এখন এখন এই কথা বলে কি লাভ হবে? আর যখন আমরা এই সিএবি থেকে সিএ বিল থেকে এখন অ্যাক্ট হয়ে গেছে, আইন হয়ে গেছে। নরেন্দ্র মোদীজির একটা কথা হচ্ছে ইলিগালি অনেকেই প্রবেশ করেছিল, লিগেলিও অনেক প্রবেশ করেছিল। তো দীর্ঘদিন ভারতবর্ষে 30-35 বছর থাকার পরও মানবিক অধিকার থেকে বঞ্চিত ছিল। অথচ আমরাই টাকা দিচ্ছি, রেশন দিচ্ছি, খাওয়াচ্ছি, আমাদের স্কুলে পড়াচ্ছি বাচ্চাদের, কিন্তু ভোটাধিকার তারা বঞ্চিত ছিল এবং অন্যান্য অধিকার থেকে বঞ্চিত ছিল। তার জন্যই নরেন্দ্র মোদী বললেন এই যে ইলিগাল আসা এটাকে বন্ধ করতে হবে কোনো একটা সময়। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী প্রথম জওহরলাল নেহরু থেকে শুরু করে আমাদের লাস্ট কংগ্রেসের যিনি প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, তারা কেউই চিন্তা করেনি যে এই অনুপ্রবেশ একদিন না একদিন বন্ধ করা উচিত, তার জন্য কোনো পদক্ষেপ নেওয়া উচিত, এরকম কেউ চিন্তা করেনি। কারণ প্রদ্যুৎ জির বাবা এমপি ছিলেন, পরামর্শ দিতে পারতেন, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর বন্ধু ছিলেন কেউ না কেউ। তো ওই সময় যদি পরামর্শ দিতেন তাহলে হয়তো বা আরো 20 বছর 30 বছর আগে বন্ধ হতে পারত, কিন্তু হয়নি। তো নরেন্দ্র মোদী প্রথম ব্যক্তি যিনি চিন্তা করলেন যারা আছে আর তো তাড়িয়ে দেওয়া যাবে না, অন্য দেশও আর তারা যেতে রাজি না, তো যেহেতু সবকিছু পাচ্ছে তো শুধু ঘোষণা করা, তাহলে আইনের সংশোধন দরকার, তার জন্য বিল আকারে আনলেন। আমি যখন ভোট দিলাম, আমি এজ এ এমপি আমার বিরুদ্ধে অনেক কথা বলেছি, আমাকে গুলি করতেও বলেছে। আজকে সেই দিয়মথায় গতকাল আমি প্রদ্যুৎ বাবুর মুখে শুনেছি দিল্লি যন্তর মন্তরে আন্দোলন করছেন। তো সিএএ আসলে কি? অনুপ্রবেশকে বন্ধ করার জন্য সিএএ, কিন্তু যাতে ইলিগাল আর কেউ আসতে না পারে। এখন এটাকেও আর একটু ছাড় দেওয়া হয়েছে যে 14 লাস্ট ছিল ডিসেম্বর 31 ডিসেম্বর, বলছে ঠিক আছে যেহেতু অনেক কিছু তো আমরা আরো 10 বছর বাড়িয়ে এখন 2024-এর 31 ডিসেম্বর লাস্ট একদম ডেট হিসাবে বলে দিলেন। তারপরে যদি কেউ আসে ইলিগালি পুশব্যাক করা হবে, বিভিন্নভাবে ব্যবস্থা নেওয়া হবে, হ্যাঁ বিভিন্নভাবে পাঠানো হবে, রাখা হবে না। আসলে এই অনুপ্রবেশের যে শরণার্থী সমস্যা বা ইলিগাল মাইগ্রেন্টের সমস্যা শুধু আমাদের দেশে না, ইউরোপে অনেক আগে থেকেই আমরা দেখেছি সমস্যা। আমেরিকা ট্রাম্প যে ডিসিশনগুলি নিচ্ছেন এখন, যে ভারতীয় সহ বিভিন্ন দেশের নাগরিকদেরকে সেখানে নাগরিকত্ব পেতে গেলে, ভিসা পেতে গেলে এই যে আইনের কড়াকড়ি, এটা কি? এটা আসলে অনুপ্রবেশ বন্ধ করার জন্য। তো ভারত সরকারও ভালোভাবেই জানে, আমরা সবাই জানি 140 crore প্লাস হয়ে গেছে মানে আমাদের বিশ্বের মধ্যে মোস্ট পপুলাস মানে কান্ট্রি যদি হয় ইন্ডিয়া, তো সেখানে দাঁড়িয়ে চাইনাকে অনেক আগে ছাপিয়ে গেছে আমরা। তো আমাদের আর জায়গা নেই, আমাদের আর খাওয়ার ব্যবস্থা। নরেন্দ্র মোদী আছে বলে এখনো পার্লামেন্ট ছেড়ে পালাতে হচ্ছে না এমপিদেরকে, রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালাতে হচ্ছে না রাষ্ট্রপতিকে। না হলে আমরা কি দেখেছি শ্রীলঙ্কায় শুরু হয়েছিল, বাংলাদেশ, এখন নেপালে আগুন জ্বলছে। তো ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্ব এবং ভারতের যে গণতান্ত্রিক শক্তি, আমি বলবো গণতন্ত্র আছে বলেই কিন্তু ভারত এই করোনা মহামারী বিশ্বের মধ্যে যেখানে এখন অর্থনৈতিক ভেঙে যাচ্ছে, সেখানে আমরা 12 নম্বর থেকে এখন 4 নম্বর থেকে আগামী দিনে কয়েক বছরের মধ্যে আমরা 3-এ যাওয়ার লক্ষ্য মানে ধার্য করেছি। নরেন্দ্র মোদী বলছেন 2047 অর্থাৎ 2047 আমরা 100 বছর পূর্ণ করব। এই স্বাধীনতার 100 বছর পূর্তি যখন হবে, ইন্ডিয়া যাতে নম্বর 1 হয়, তো আমরা কিন্তু সেই লক্ষ্যে কাজ করছি। তো কাজে এই যে এই জায়গায় দাঁড়িয়ে এই অনুপ্রবেশকে কেন্দ্র করে সরকারের থেকেও দুই জাতি গোষ্ঠীর মধ্যে এইরকম পরিস্থিতি তৈরি করা, এটা ঠিক হবে না। আন্দোলন শেষ কথা না, গণতন্ত্রে আন্দোলন করা যায়, কিন্তু অনেক সময় যেহেতু আমরা সরকারে, উনি নিজেও সরকারের অংশীদার, সরকারে আছেন, আমাদের এনডিএতে আছেন, ওনাকে সম্মান দিয়ে আমরা আমাদের মানে
স্বরাষ্ট্র দপ্তর যে কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে তো ওনার সঙ্গে আমরা দেখা করি। উনি চাইছিলেন একটা লিখিত চুক্তি কিছু হোক, ওনাকে সেটাও দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে যে যদি এই এগ্রিমেন্টের মধ্যে কোনো জায়গায় ত্রুটি থাকে তার জন্য উনি দায়ী, আমি বলবো। উনি তো বলেছিলেন যে ওনার বোনকে পাঠিয়ে জাতির জন্য কথা বলবেন, এখনো ওনার বোন কথা বলছেন না কিন্তু পার্লামেন্টে। গতকাল কথা বলেছেন 2 মিনিটের কথা, সেটাও আমি দেখেছি। কিন্তু আমি বলবো যে এগ্রিমেন্টের মধ্যে কোথাও যদি ত্রুটি থাকে ওনার, কারণ সেখানে স্পষ্টতা ছিল না। পলিটিক্যাল রাইটসের কথা বলা হয়েছে, ইকোনমিক রাইটসের কথা বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ, কালচার, এগুলি। কিন্তু আমি নিজেও ওনাকে প্রশ্ন করেছিলাম, আমি নিজেই আমার কোয়ার্টারে দিল্লিতে আমি যখন ছিলাম ওনাকে আমি কফি খাইয়ে আমি প্রশ্ন করেছিলাম যে পলিটিক্যাল রাইটস আপনাকে দেওয়া হলো, যে পেপারের মধ্যে আমি দেখলাম, এই পলিটিক্যাল রাইটস কি কি? উনি কিন্তু বলতে পারেননি। উনার দলের সভাপতি বিজয় রাঘবন জি, উনি প্রশ্ন করেছিলেন প্রধানজিকে যে মহারাজ আরো কি কিছু কাগজপত্র আছে নাকি? এই পেপারের মধ্যে তো কোনো স্পষ্ট লেখা নেই, তো আপনি এই জায়গায় কিভাবে সই করবেন? সই করার আগের কথা উনি তো বলতেন আমি যা করব সবাইকে জানিয়ে সবাইকে সামনে রেখে করব, কিন্তু বিজয় রাঘবন জানতেন না বা জানেন না এখন, অথচ ওনার দলের সভাপতি বলেছে আপনি সই করে নিন, আরো আছে কাগজ। আমি যতটুকু জানি এবং ওনার দলে এইগুলি আলোচনা হচ্ছে, তো তাহলে উনি সব, আমি কারোর কাছ থেকে যদি জায়গা কিনি, কোনো সম্পত্তি ক্রয় করি, সম্পত্তির পরিমাণ আমার জানতে হবে, তার মূল্য জানতে হবে। 5 লাখ এই সম্পত্তির মূল্য, আমি 5 লাখ দিলাম, বিনিময়ে একটা কাগজে স্ট্যাম্প পেপারে চুক্তি হলো কি 5 লাখের বিনিময়ে তার দোকানে জায়গা আমি ক্রয় করব। তারপরে আমিও সই করি, যে বিক্রি করেন তিনিও সই করেন, কাগজ বিনিময় হয়। তো উনি যে সিগনেচার করলেন, যেখানে পরিষ্কার লেখা নেই যে আমাদের রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে ত্রিপুরা বিধানসভায় এসটির জন্য রিজার্ভ আছে 20টা, সেটা বাড়িয়ে কি 30 করা হলো না 25 করা হলো? যেহেতু কোনো স্পষ্ট লেখা নেই, তাহলে কোন রাজনৈতিক অধিকার আমি পেলাম? আমি রেবতী ত্রিপুরা নিজেও ওনাকে প্রশ্ন করেছিলাম, উনি বলতে পারেননি। তো আমি এই জন্য বলবো, ওনার যারা সাপোর্টার, ওনার যারা সমর্থন করেন, ওনার যারা ওয়ারিয়ার, তাদের কাছে আমি বলবো যে আপনারা ওনাকে একটু জিজ্ঞেস করুন এই রাজনৈতিক অধিকারের মধ্যে কি কি ছিল, উনি যাতে খুলে বলেন। সামাজিক অধিকার, আমি দিল্লিতে একটা ন্যাশনাল কালচারাল একাডেমির কথা দাবি করেছিলাম ভারত সরকারের কাছে। এরকম কোন সাংস্কৃতিক অধিকারের কথা কি বলেছেন? ককবরক, রোমান ফরকের চুক্তি হয়েছিল, অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হয়ে গেছে, ওনাকে বলার পরেই উনি সিগনেচার করেছিলেন। সেটা পরিষ্কার করুক না, সেটা কিছু নেই। তো তাহলে আবার আন্দোলন, আমাকে উনি বলছিলেন, মজার ব্যাপার, যে रेवती जी सभी को मिलके ये करना होगा, मूवमेंट करना होगा। আমি বললাম আপনি অলরেডি সাইন করে দিলেন, সিগনেচার করে ফেললেন, এখন আন্দোলন কি করব আমরা? কোন বিষয়কে সামনে রেখে করব? যেহেতু কোনো স্পষ্ট অর্থাৎ ওনার দুর্বলতাটা কাটানোর উদ্দেশ্যে কি এখন আন্দোলন? এখন সেটাই আমার মনে হচ্ছে কর্মীদেরকে ধরে রাখতে হবে, কারণ কর্মীরা এখন আর সহ্য করতে পারছেন না, জানতেই চাইছে আমরা আসলে কি কি পেলাম। আর যদি পরিষ্কার না হয়, উনি অশিক্ষিত মানুষ না, উনি তো রাজা নিজেই দাবি করেন, উনি বাইরে পড়াশোনা করেছেন, ইংলিশ জানা মানুষ। তো এই এগ্রিমেন্টের ব্যাপার কিন্তু ইংলিশে, প্রতিটি ওয়ার্ড ওনার ভালো জানা, ঠিক আছে? তো তাহলে উনি কেন ভুল করলেন? যেহেতু স্পষ্ট লেখা নেই যে এই 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 বিষয়গুলো আমরা দিয়েছি, না জানার আগে সই কেন করলেন? আমি সেটা করবো। আমি যুক্তির খাতিরে বললাম ভারত সরকার ওনাকে কিছু না বলেই পেপারটা দিল। তো পেপারটা পড়লেন তো, আপনি তো ভালো ইংরেজি জানেন, তো সব ওয়ার্ড সব বিষয় বোঝার পরে তো সিগনেচার করার কথা ছিল। আপনার বিজয় রাঘবন ভালো ইংরেজি জানেন, অনিমেষ বাবু তো আরও জানেন, তো কোন ব্যক্তিরা ধোঁকা খেলেন? তো ধোঁকা কি জনগণের সঙ্গে করা হলো? জনগণের সঙ্গে আমার প্রশ্ন। আমাকে তারা বলেছিল সমালোচনা করে যে রেবতী জাতির স্বার্থে কিছু বলেনি। আমি 334টা কোয়েশ্চেন রিটেন আর অর্ডার আমি পার্লামেন্টে রেখেছি, আমি প্রমাণ দেখাতে পারি, আমার ফেসবুকের মধ্যে আমি দিয়ে রেখেছি, ক্লিক করুন পেয়ে যাবে কত তারিখ কোন বিষয়ের উপরে কথা বলেছি। তো এই যে উনি বলতেন যে আমাদের লোক পাঠিয়ে সব কিছু করে নেব, আজকে কত বছর চলছে,
এগ্রিমেন্ট হয়ে গেছে প্রায় 2 বছর। প্রথমে উনি বলতেন 6 মাস আমরা কিছু করব না, আলাপ আলোচনা করে প্রতিটি বিষয়কে মানুষের সামনে তুলে ধরব। তো আমাকেও বলেছিল রেবতী আর তুমি বুলালো না, তো আমি এখনো ডাক পাইনি। জিতেন চৌধুরীকে পায়ে ধরে এখন অনুরোধ করবেন উনি চুক্তি করার জন্য। জিতেন চৌধুরী কেন এই চুক্তি রূপায়ণের জন্য ওনার কথাই যাবেন, কারণ জিতেন দাও বলবেন আমি বিশ্বাস করি যে আচ্ছা প্রদ্যুৎ জি क्या क्या ये हुआ था एग्रीमेंट অলরেডি বলছেন সাংবাদিকদের সামনে। আমিও প্রশ্ন করি এটা কি রোমান হরপে দেওয়ার কথা বলেছিল কেন্দ্র? ওই ব্যাপারে স্পষ্ট নেই, কিন্তু অস্তন্ত বসিলে অন্তর্ভুক্ত হয়ে গেছে কিনা স্পষ্ট নেই। তো জিতেন দাও বলবেন সেটা। আমি মনে করি আমরা কি চুক্তির বিরুদ্ধে না, এজ এ বিং এ জনজাতি আমিও চাই এটা হোক। আমি তো কথা বলেছিলাম জনজাতির জন্য অনেক কিছু। এডিসির 50টা সিট আমারই প্রথম তোলা। এই 50টা শব্দ ত্রিপুরাবাসী আমার মাধ্যমে জেনেছে। আর আমি সেই সময়কার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে চিঠি লিখেছিলাম যে ক্যাবিনেটে আপনি কিন্তু 50টাই সিদ্ধান্ত নেবেন যদি এডিসির উপরে কোনো ডিসিশন হয়, না 49 না 51, তো 50টাই নিয়েছেন। তো আজকে ত্রিপুরাবাসী সবাই জানে যে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রের কাছে 50টা সিট সহ এডিসির উন্নয়নের ব্যাপারে জনজাতি সার্বিক কল্যাণের জন্য ক্যাবিনেট থেকে ডিসিশন নিয়ে আমরা কেন্দ্রের কাছে পাঠিয়েছি। আমি এমপি থাকাকালীন সময় আমি 3-4বার এডিসি জনজাতি সংক্রান্ত বিষয়ে আমি তুলেছি। এখন আমাদের কৃতি সিং উনি তুলুন, এই ব্যাপারটা তুলুন না। আর আপনি তো এখন ঘন ঘন আমাদের অমিত শাহজির সঙ্গে ভালো বন্ধু হয়ে গেছেন, তো ইয়ে করুন, যদি হয় আমারও লাভ আছে, জিতেন চৌধুরীরও লাভ, আমাদের সকলের লাভ। কারণ এই সমস্যার সমাধান হোক আমরা রাজ্য সরকার চাই, আমাদের বিজেপিও চায়। আর বাঙালিরাও তার বিরোধ করছে না, কিন্তু না হলে তো আমাদের বিপ্লব দেব এবং ডক্টর মানিক সাহা তার বিরুদ্ধে কিছু কথা বলতেন, কেউ বলেনি তো। আমরা চাই সমাধান হোক এবং শান্তিপূর্ণ একটা এক ত্রিপুরা থাকুক, শ্রেষ্ঠ ত্রিপুরা হোক, সেটাই সবাই চায়। তো প্রদ্যুৎ বাবু যে কথাগুলি বলছে যে ইন্দিরা গান্ধীর উদাহরণ দিয়ে যে আগরতলার কিছু নেতা মানে না, তো না মানলে আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেখানে তো পরিষ্কার বোঝা গেল যে ক্যাবিনেটও চায়, রাজ্য সরকার চায়, বাঙালিরাও চায়, চায় না এমন কেউ না। তো ওনার অভিযোগ ভিত্তি একেবারে আমাদের আজকের এই একান্ত সাক্ষাৎকারের শেষ পর্বে আমরা চলে এসেছি। রাজনৈতিক মহল বলছে রেবতী স্যারকে বসিয়ে রাখা হয়েছে ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে। রেবতী স্যার আগের মতো আর আসছেন না কর্মসূচিতে। আমি বলবো যে সরাসরি যেহেতু আমরা আপনাকে পেয়েছি হাতের কাছে, আপনার মুখ থেকে রাজ্যবাসী জানতে চাইছে আপনি আগের মতো নাকি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়তা নেই, পার্টি বসিয়ে রেখেছে, কি বলবেন সংক্ষিপ্ত আকারে? পার্টির আমাদের সাংগঠনিক প্রক্রিয়া চলছিল, মন্ডল প্রেসিডেন্ট নির্বাচন করা, তার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা, জেলা রাজ্য, তো কিছু হয়ে গেছে মন্ডল অবধি। এখন জেলা সভাপতি হয়ে গেছে, পূর্ণাঙ্গ কমিটি হয়নি, রাজ্য প্রেসিডেন্ট না হলে সেটা হয়। তো তার কারণে পার্টির কর্মসূচি একটু কম হয়ে গেছে। আমি চাইবো যে তাড়াতাড়ি রাজ্য কমিটি হোক, জেলা কমিটি হোক, এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের হাতেই সেটা আছে, আমাদের হাতে নেই। তো এটা তাড়াতাড়ি হলে আমাদের জন্য ভালো হবে। তার জন্য যেহেতু প্রদেশের কর্মসূচি কম ছিল, তার জন্য আমারও গতিবিধি একটু কম হয়ে গিয়েছে। ইদানিং আমরা সিনিয়র লিডার্স যারা আমরা বৈঠক করেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি, তাদের নেতৃত্বে আমরা বৈঠক করেছি, চিন্তন বৈঠক হয়ে গেছে জনজাতি মোর্চাকে নিয়ে পার্টির। আরেকবার কিছুদিন আগে গত 3 তারিখ এই মাসে আমরা মুখ্যমন্ত্রী, আমাদের সংগঠন মন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি, আমরা সবাই ছিলাম, সেখানেও আমরা বৈঠক করে এখন আমাদের কিছু সাংগঠনিক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এডিসি নির্বাচন আর বেশি নেই, আপনি জানেন। আর বেশি সুপ্রিম কোর্ট রায় দিলে তার জন্য আমরা প্রস্তুত আছি। তো তার জন্যই আমাকেও উত্তর ত্রিপুরা জেলায় এডিসি এবং বিসিকে সামনে রেখে কিছু সাংগঠনিক কর্মসূচি যাতে আমরা হাতে নেই, পার্টির সঙ্গে বৈঠক করি, কর্মীদের সঙ্গে বৈঠক করি, কিভাবে কি করা উচিত সেটা দেখার জন্য আমাকে বলেছি। তো আমি
4 তারিখ থেকে আমি 6 তারিখ 3 দিনে আমি উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন মণ্ডলে আমি গিয়েছিলাম। তার অতিরিক্ত আমি কৈলাসহর মণ্ডলের সঙ্গে আমি বৈঠক করেছিলাম। আসার পথে কমলপুরে আমি ছিলাম। গতকাল আমি ছিলাম গন্ডাছড়া মণ্ডল কমিটির আমি বৈঠক নিয়েছি। আগামীকাল আবার যাচ্ছি কল্যাণপুর মণ্ডল থেকে আমাকে বলেছে জনজাতি মোর্চার একটা জমায়েত আছে শক্তি কেন্দ্র ভিত্তিক, তো সেখানকার মণ্ডল প্রেসিডেন্ট এমএলএ ওনারা চাইছেন আমি জানতে যাই, কেননা ওই জায়গায় আমি এক সময় নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করেছি। পুরনো জায়গা একেবারে, তো কাজেই এখন পার্টি কর্মসূচি আস্তে আস্তে হাতে নিচ্ছে। তো আস্তে আস্তে আমি কোনোদিন পার্টির বাইরে না ছিলাম না থাকবো। মানে আমার পরিবারের ইতিহাস যদি দেখেন, কোনো পার্টিতে যদি আমরা জয়েন করি তাহলে 40 বছর আমরা থাকি। তো রেবতী ত্রিপুরায় তো তাড়াতাড়ি বিজেপিকে ছাড়ার লোক না। বিজেপি এই আমাদের পার্টির স্বভাবটাই নেচারটাই এরকম, ক্ষমতায় থাকলেও আমরা বিজেপি করব, না থাকলেও আমরা করবো সংগঠনের কাজ আমরা করছি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের প্রীতিবার্তা টিভির পর্দায় আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, নমস্কার। এতক্ষণ একেবারে আমার সাথে ছিলেন একান্ত সাক্ষাৎকারে রাজ্যের সামগ্রিক বিষয়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উনি কিন্তু খোলামেলা আলোচনা করলেন। একেবারে আমাদের প্রীতিবার্তা টিভিতে উনি সরাসরি যেভাবে কথা বললেন, নিশ্চিতভাবে রাজ্যের যারা সাধারণ জনগণ, দর্শক শ্রোতা যারা রয়েছেন, আপনারা নিশ্চয়ই আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদের আজকের এই সাক্ষাৎকার পর্বের মাধ্যমে আপনারা নিশ্চিতভাবে পেয়ে গেছেন। ক্যামেরায় সুনয়নার সাথে আপনারা দেখছেন প্রীতিবার্তা টিভি, আমি রয়েছি উত্তম। নমস্কার। এবার পুজোতে সাজলেই পেয়ে যাবেন ইন্ডাকশন চুলা, মিক্সার গ্রাইন্ডার এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় গিফট। পুজোতে বের হলে তো আমরা প্রত্যেকেই মেকআপ করি, তাই না? এবার তাহলে ভেনাস বিউটি স্পা এন্ড ফ্যামিলি সেলুনে মেকআপ করলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। তাহলে এবার পুজো সাজগুজ করতে অন্য কোথাও কেন যাবেন? চলে আসুন ভেনাস বিউটি স্পা এন্ড ফ্যামিলি সেলুনে। কেরাটিন স্পা, ফেসিয়াল, স্মুথনিং সহ সবকিছু নিয়ে আগরতলার মঠচমনিতে আমরা আছি। তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং জিতে যান মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন চুলা এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় পুরস্কার। পুজোতে সাজলেই যদি এই সমস্ত গিফট আইটেম পাওয়া যায়, তাহলে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার কি? তাড়াতাড়ি চলে আসুন ভেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলুনে। দুর্গাপুজোর আগে থেকে পুজোর পরেও চলবে আমাদের এই বিশেষ অফার। ত্রিপুরাতে প্রথমবার কোনো বিউটি পার্লার এরকম অফার নিয়ে এলো। আমাদের ঠিকানা মর্চমোহনী, আগরতলা, নিয়ার ট্রপিক্যাল নার্সিং হোম। অফার সম্পর্কে বিশদে জানতে এখনই ফোন করুন। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল। নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে। তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট। এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, সানগ্লাসেস এবং লেন্সেস। নন্দা ও নিউ নন্দা অপটিক্স। আমাদের ঠিকানা মঠচমনি, নেয়ার ট্রাফিক পয়েন্ট।